স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। স্যার, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ। জি, একটা লম্বা সময় আপনি সরকারি নীতি নির্ধারণী জায়গায় ছিলেন। কেমন ছিল সেই জায়গাটা এবং আপনি সে বিষয়ে কিছু একটা বলেন আমাদের। নীতি নির্ধারণের ব্যাপারটা আপনি সবসময় জানেন যে বাংলাদেশের মতো একটা দেশে, এটা বিশাল দেশ, কিন্তু 18 কোটি লোক, হয়তো ভূখণ্ডে আমরা ছোট, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং সেটা একটা বিশাল দেশ এবং প্রচুর আপনার সম্ভাবনা তো আছেই এবং সাথে সাথে সমস্যা আছে। তো এই প্রেক্ষিতে আমাদের যে ডিসিশনগুলো যেটা নিয়েছে এটা খুব সহজ ব্যাপার না। কতগুলো ইস্যু আছে। প্রথমত প্রায়োরিটির ব্যাপার আছে, অগ্রাধিকার কোনটা করব, কোন সময় করব, এটা একটা যেহেতু ট্রেড অফ আছে, একটা করতে গেলে আরেকটা করতে পারবো না। তৃতীয় সবচেয়ে বড় আমার সম্পদের অভাব, সম্পদ সীমিত অভাব বলবো না, আমাদের রাজস্ব আয় কম বা অন্যান্য আয়ও কম। অতএব সেই প্রেক্ষিতে ডিসিশনগুলো নিতে অত্যন্ত চিন্তাভাবনা করে নিতে হয়। আর সবচেয়ে ক্রাইটেরিয়াটা হলো যে মোটামুটি সবার জন্য, সবাই বলবো না, ম্যাক্সিমাম লোকের জন্য কল্যাণকামী হয়। অথবা একজনকে একটা ডিসিশন নিতে হলে একজন একটু ক্ষতিগ্রস্ত হবে, আরেকজন যদি একটু বেটার হয় এটা বেটার। অতএব সব দিক দিয়ে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। ব্যাংক খাত সংস্কারে যতটুকু হয়েছে আপনার ভূমিকা আসলে প্রশংসনীয় ছিল, কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা করলেন আপনারা 5টা ব্যাংক মার্চ করে, এটা নিয়ে আসলে অনেক সমালোচনাও কিন্তু হয়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে ধাপে ধাপে কিভাবে আমানতকারীরা আন্দোলন করেছে, নানান একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আসলে যদি বলতে হয় সেক্ষেত্রে বলতেই হয় যে আমরা সফলতার চেয়ে যতটুকু সময় গেছে, এখনও আমি বলবো না মানে আপনাদের কিছু হয়নি সেটা বলবো না, বাট সফলতার যেই ধারা শুরু থেকে ওইটা কিন্তু আমরা দেখিনি, খুব বিশৃঙ্খলা দেখেছি। না, সফলতার তো ধারা এখন দেখতে পারবেন না, কারণ এটা আমি বলি এটা অত্যন্ত একটা বিরাট কাজ এবং খুব কঠিন কাজ। এটা আমাদের অনেকে বলছে এটা কেন করতে চাই। আপনি দেখেন যে 5টা ব্যাংক করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছে, যে দেখলো যে এই ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি এককভাবে উদ্ধার করা সম্ভব ব্যাপার। আপনার ডিফল্ট লোন হয় আপনার 10-12%, 15%-এর আগেও হয়েছে। তো এমন হয়েছে যে 70%, 50-60%। তো এইগুলো এককভাবে ওদের নিজস্ব হিসেবে চলা ডিফিকাল্ট, এটা একটা। এবং লোকজনের কনফিডেন্সও কমে গেছে ওদের উপর, অনেকে ডিপোজিট উইথড্র করেছে। অতএব এককভাবে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি ওরা কোনো রকম লিকুইডিটি সাপোর্ট দেওয়া যায় কি না, তা অন্য অন্য কিছু গ্যারান্টি দিয়ে তাদের কিছু করা যায়, কিন্তু ডিফিকাল্ট ছিল এটা। কিন্তু ফার্স্ট জেনারেশন ব্যাংক দেখবেন 80-র দিকে কিন্তু এরকম প্রবলেম ছিল, কিন্তু তখন এত ব্যাপক ছিল, কিন্তু সবগুলো কিন্তু আবার উঠে আসছে। ফার্স্ট জেনারেশন ব্যাংকে আপনি দেখেন এনবিএল, তারপরে আপনার প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এগুলো কিন্তু অনেক প্রবলেম ছিল, কিন্তু ওই প্রফেশনাল পলিসিটি ঠিক করাতে উঠে আসে। কিন্তু এদের কিন্তু সেই ক্ষমতাটাতে ছিল না। অতএব 5টাকে একত্র করা হলো যাতে একটা একটা মোটামুটি একটা শক অ্যাবজর্বিং একটা মোটামুটি ভায়াবল ব্যাংক হয়। এই জন্য কিন্তু, এবং 5টারই অ্যাসেটের চেয়ে লাইবিলিটি বেশি, যে হোক অ্যাসেট লাইবিলিটি নিয়ে, কিন্তু গ্রাহক সংখ্যা কিন্তু অনেক বেশি। ওদেরকে সার্ভিস করতে হলে আপনার অর্থের দরকার হবে এবং সে মানে আপনার সাপোর্ট দরকার হবে। এই জন্য কিন্তু আপনি দেবেন সরকার থেকে কিন্তু একটা বিরাট, কিন্তু একটা বিরাট একটা ফান্ড আপনারা দিয়েছেন সরকার থেকে। এখনও কেন আমানতকারীরা তাদের বাংলাদেশ ব্যাংক থেকে যেই ধরনের সার্কুলার দেওয়া হচ্ছে যে টাকা দেওয়া হবে বা দেওয়া হচ্ছে ধাপে ধাপে, একবার বললো যে হেয়ার কাট করা হবে, দেন সেটা থেকে উঠে আসলো যে 4% দিবে, সব কিছু মিলে একটা হসপোজ অবস্থা হয়েছে। এমনকি যেভাবে বলা হচ্ছে যে ব্যাংকে গেলেই এখন গ্রাহক 2 লাখ টাকা করে পাবে, এমন অভিযোগ আছে যে আসলে ব্যাংকে গিয়েও তারা সেই টাকাটা পায়নি। তাহলে কি আমরা বলতে পারি যে এই 5 ব্যাংক মার্চ করার যে ডিসিশনটা ছিল অন্তর্বর্তী সরকারের, সেটা আসলে কোনোভাবে ভুল ডিসিশন ছিল? না, আমি ভুল বলবো না, কারণ আপনি দেখেন একটা জিনিস ছিল ব্যাংকের, যে সবাই 2 লাখ টাকা করে দেবে, সময় লাগছে, কারণ আপনি জানেন অনেক কয়েক লক্ষ ডিপোজিট, সবাইকে সবগুলোকে একত্রে করতে হচ্ছে। সেটা করেছে, একটু সময় লেগেছে। সেকেন্ডে 2 লক্ষ টাকা দেওয়ার ব্যাপার কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, ব্যাংক থেকে কিন্তু সবাই একসাথে সব টাকা তোলে না। এখন যেটা হিড়িক পড়েছে, সবার ধারণা যে সব টাকা চলে যাবে সবাই একসাথে। কোনো ব্যাংকে কিন্তু আপনি জানেন, যদি যে কোনো ব্যাংক, পৃথিবীর বিখ্যাত ব্যাংকগুলো, সবাই যদি বলে সব একসাথে আমি টাকা উঠাবো, তো টাকা কীভাবে? কারণ এখানে অ্যাসেট লাইবিলিটির ব্যাপার আছে। আপনার টাকাটা নিয়ে আরেকজনকে লোন দিয়েছে, তো সেই লোনটা তো আবার কালকে বললেই সে ফেরত দেবে না। অতএব একটা টেন্ডেন্সি হয়েছে যে আমার টাকা পাওনা সবাই যায়। এইটা কিন্তু আমাদের গ্রাহকদের মধ্যে একটা
একটা একটা দ্বিধার সৃষ্টি হয়েছে। এটা সেন্ট্রাল ব্যাংকের দরকার এবং সরকারের দিক থেকে আমরা অ্যাসুরেন্স দিয়েছি যে আপনার টাকা আছে, প্রয়োজন হলে নেন। হ্যাঁ, 2 লাখ টাকা আপনার দিচ্ছে, অনেক হয়তো বেশি লাগতে পারে। অর্থাৎ আরেকজন যদি তার দরকারই নেই, সে যদি 2 লাখ টাকা উঠাতে চায়, তো তার মানে আরেকজনকে 2 লাখ টাকার বেশি দিতে তো আপনি পারবেন না। যেটা নর্মাল ব্যাংকিংয়ে হয়, আপনার টাকা আছে 10 লাখ টাকা, আপনি একদিনে 10 লাখ টাকা উঠেই ফেলুন, আরেকজন হয়তো উঠাবেই না 6 মাসে। মানে সেখানে তো এখন এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা একটা অভাব আছে। সেটা হয়েছে কিছুটা হয়তো আমাদের কমিউনিকেশন গ্যাপটা হয়েছে, যে আমরা কি করব সরকার থেকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, এটা অনেক সময় মিস সৃষ্টি হয়েছে। আবার কিছু কিছু গুজবর সৃষ্টি করেছে, দেবে না টাকা, আমরা পাবোই না টাকা, এইটার ব্যাপারে। অতএব এটা একটা কঠিন, প্রথমত হলো কনফিডেন্সের ব্যাপারটা। যেহেতু এটা একটা বিশাল ব্যাংক, 20,000 কোটি টাকা আমরা দিয়েছি, 12,000 কোটি, 75 লাখ গ্রাহক, 75 লাখ, এটা বিগেস্ট পেইড আপ ক্যাপিটাল ব্যাংক। আপনি দেখেন সবগুলো অন্য ব্যাংকের এটা আসলে আপনারা তো এখন তো নতুন সরকার, তো সেক্ষেত্রে আসলে তাদের করণীয়টা কি এই ব্যাংকের বিষয়ে, এই যে সম্মিলিত ইসলাম ব্যাংকের বিষয়ে? তাদের করণীয়টা যেটা হলো যে বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের ব্যাংক রেজুলেশন অ্যাক্টে যেটা করেছে, যথেষ্ট চিন্তা ভাবনা করে এখানে যারা এক্সপার্ট, ইভেন IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কমেন্ট করে ওরা বলেছে ঠিক আছে। তো তারাও বলেছে এটাকে বিরাট চ্যালেঞ্জ, এটা যে 5টা ব্যাংক একসাথে তোমরা নিলে, এটা কিন্তু গ্রাহক অনেক, 1টা 2টা ব্যাংক নিলে হয়, সে হতো বা একেবারে লিকুইডেট করে দিল, তো লিকুইডেট করে তো আর লোকজন টাকা পয়সাও পাবে না। অতএব তারাও বলেছে, বাট আমার মনে হয় ডিফিকাল্ট এটা করেছে। আপনি দেখেন না, পার্শ্ববর্তী দেশে এখন স্টেট ব্যাঙ্কগুলো, স্টেট ব্যাঙ্ক ওরা তখন 1 টাকা 2টা রেখে বাকিগুলো সব ইসে করে দেবে। তো ওই ইসেতে এর আগে তো ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড করা হয়েছে, BCCI যেটা ছিল। এর আগে আপনার যে BCCB সন্দীপ কার যেন একটা ব্যাংক ছিল, সেটা তো করা হয়েছে। খুব মাঝখানে সেটা ওরিয়েন্টাল ব্যাংকটা এখনও ইসে করতে পারে, কিন্তু একটা একেবারে লস তো হয়ে যায় না, লোক হয়তো কমপ্লেন করছে না। অতএব যেহেতু 5টা বলে, 5টার মধ্যে 1টা 2টা একটু বড়, আর বাকিগুলো একেবারে ছোট। আমরা দেখেছি যে এই অন্তর্বর্তী সরকারের সময় কয়েকটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও আসলে বন্ধের একটা ঘোষণা দিয়েছে, যেটা লাস্ট 9টা ছিল, সেখান থেকে 6টা ব্যাংকে বন্ধ করে দেবে, বাকি 3টাকে সময় দিয়েছে। তো এখানেও কিন্তু কোনো অগ্রগতি দেখিনি, বা যে যারা হচ্ছে গ্রাহক বা যাদের টাকা জমা আছে তাদের ব্যাপারে স্পেসিফিক কোনো সার্কুলেশন আমরা দেখিনি। বলেছে যে টাকাটা দিয়ে দেওয়া হবে, আসলে কবে দিবে, কখন দিবে, কিভাবে দিবে, এইটা কি আসলে এই রাজনৈতিক সরকারের জন্য কোনো বার্ডেন হবে কিনা আপনার কাছে? না, এটা কিন্তু অলরেডি অ্যাকশন শুরু হচ্ছে। আমি বলি, বাংলাদেশ ব্যাংকের আমাদের একটা মূল এসে দৃষ্টিটা ছিল ব্যাংকগুলির উপরে। NBF যেগুলো আছে সেগুলো সব মিলে কিন্তু খুব বেশি না, ইভেন সবগুলো মিলে একটা ব্যাংকের সমানও না, যেগুলো আমরা মার্চ করেছি। সেটা তখন আমরা সরকার থেকে বললাম, ওই রেজুলেশন অ্যাক্টে প্রথমে এটা একটু ইগনোর করা হয়েছিল। সরকার থেকে আমি বললাম যে এটা NBFও অ্যাড করতে হবে। তখন এটা পরের স্টেজে আসছে, যে তখন ওরা অ্যাসেস করে, প্রথম ওরা অ্যাসেস করলো কতটা ইনভলভমেন্ট করে। এখন ওরা 9টা বলেছিল, 9টার মধ্যে 3টাকে বলেছে মোটামুটি করে, 6টা অলরেডি আমাদের কাছে প্রপোজাল আসছে। আমরা কিন্তু ইন প্রিন্সিপাল টাকা চেয়েছে, সেটা আমরা দিচ্ছি। টাকার অঙ্কটা আমি বললেও আর না, অলরেডি আমরা উই হ্যাভ অ্যাপ্রুভড ইট। এটার জন্য কিন্তু খুব বেশি না, কয়েক হাজার কোটি টাকা। সেটা রিসেন্ট, সেটাও কি আসলে ওই সম্মিলিত ইসলাম ব্যাংকের গ্রাহকদের যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, তেমন কিছুই কি হবে? না, সেটার তো গ্রাহকও বেশি না, আর ওটার সেটাও বেশি না, এবারে লায়াবিলিটিটাও খুব বেশি না। তার মানে যারা লোন নিয়েছে সেই লোনটা রিকভার করার সাথে ওখানে কিন্তু ব্যাংকের মতো টাকা পয়সা নিয়ে চলে গেছে, এরকম খুব ঘটে নাই। তো একটা তো হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিজিং, যেটা কিন্তু আমরা দেখলাম যে যারা আসলে এই লুটপাটের সাথে জড়িত, যাদের কারণে ব্যাংকগুলোর আজকে এই অবস্থা, আমরা তো খুবই আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসেছে, এটা সংস্কারের সরকার, সবাই কিন্তু তাই বলেছে। কিন্তু আসলে এই লুটপাটকারী যারা ব্যাংক লুট করেছে, যারা এই যে আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু তেমন কোনো কঠিন অ্যাকশনের যেতে দেখিনি। আর একেবারে যে হয়নি তা না। আপনি দেখেন, যারা লুট করেছে তো বেশি টাকা নেয় ওদের, এবং যারা বেশিরভাগ লুট করেছে তাদের যে কোলেটারাল রেগুলো নিয়েছে, রেখেছে, সেগুলো কিন্তু খুব বেশি না। এক একজন তো 20,000 30,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার সে তুলনায় 1টা বাড়ি 2টা বাড়ি আছে, 2-1টা ইন্ডাস্ট্রি আছে, সেগুলো কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে। আপনি দেখবেন সালমেরটা বলেন, সালমান রহমানটা বলেন, ইভেন শেখদারা গ্রুপেরটা বলেন, ওরা কিন্তু জব্দ করে, কিন্তু এটা এনাফ না। অতএব এই জন্যই কিন্তু প্রবলেম হচ্ছে। যদি আপনার টাকাগুলো দেশে থাকতো, ওরা তখন তো আমার আর মার্জারের ব্যাপার হতো না, ওরাই ম্যানেজ করতে পারে। নতুন ম্যানেজমেন্ট, নতুন বোর্ড এসে সেটা চেষ্টা করে।
টাকাগুলি তো না, একটা ব্যাংকে দেখা যায় 80% নাই, ধরুন 40,000 কোটি টাকা আছে, সেখানে তো আপনার 32,000 কোটি টাকা উধাও, 8,000 কোটি টাকা তো ব্যাংক কী করবে? তো ওইটি সবচেয়ে বড়। যে এনবিএফের বেলা যেটা হচ্ছে ওটা এতটা রাত 2-1টাতে হয়েছে, আর কতগুলো ব্যাড লোন, আর সব মিলে বাংলাদেশ ব্যাংক হিসাব করেছে লায়াবিলিটি হয়তো 5,000 থেকে 6,000 কোটি টাকা লাগবে। ওদের সেটা সরকার থেকে গ্যারান্টি দেবো, অথবা সরকার থেকে এটা আমরা অর্থায়ন করবো, সেটা কিন্তু ম্যানেজ করা যাবে। পে স্কেল বাস্তবায়নের একটা তোড়জোড় ছিল, পে কমিশনে গঠন করা হয়েছিল। আপনি শেষ মুহূর্তে এসে বলেছেন যে এটা রাজনৈতিক সরকার সেই করবে, এটা আপনারা করেননি। তো এইটা যখন বাস্তবায়ন হবে তখন প্রায় 1,00,000 কোটি টাকার মতো একটা বিপুল পরিমাণে অর্থ ব্যয় হবে, কিন্তু সেই টাকাটা আয় করার মতো কোনো সুযোগ বা পথ কি আপনারা করে গেছেন? পে কমিশনে তো অনেকের একটু ভুল ধারণা। পে কমিশনটা আমরা যে করিনি কিছু তা না। পে কমিশন আপনি দেখেন আজকে 15 বছর পরে হয়েছে। আমরা দেখলাম যে 15 বছর পরে কোনো কিছু অ্যাডহক দিয়ে দাও, তারপর কি কয়েকদিন আগে আন্দোলন হলো যে ঝুঁকি ভাতা দাও, এইগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত ছিলাম সবসময়। টিচাররা, প্রাইমারি স্কুলের টিচার আন্দোলন করছিল। তো ভাবলাম যে একটা রেশনাল পে স্কেল যদি না, কস্ট অফ লিভিং বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়ে গেছে, পার্শ্ববর্তী দেশে দেখেন সবসময় প্রত্যেক বছর বাড়াচ্ছে 5%, 10% করে। ওদের পে কমিশনটা করেছে, রিপোর্টটা দিয়েছে। এখন দেখেন রিপোর্টটা কিন্তু 3টা রিপোর্ট, একটা হলো মেইন পে কমিশন, একটা হলো আপনার ইসের কী বলেন যে সশস্ত্র বাহিনীর, একটা জুডিশিয়ারি। এখন 3টা পে কমিশন রিপোর্ট দিয়েছে। কারণ ইমপ্লিমেন্ট করা তো ইমপ্লিমেন্ট তো অর্ডার দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, একটা কমিশনের রিপোর্ট কিন্তু ওরা অনেক কিছু কতগুলো পসিবিলিটি দিয়েছে, এত পার্সেন্ট নিচের দিকে বাড়াতে হবে, এত পার্সেন্ট উপরের দিকে 1:8 রেশিও রাখতে হবে, সেটা তারপর বাড়ি ভাড়া কত পার্সেন্ট হবে, তারপর ভাতা কত হবে, ওগুলো কিন্তু সব করেছে। ইটস এ গুড রিপোর্ট। এখন আমরা ইমপ্লিমেন্ট তো নোটিশ দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলো। এটা একটা নিয়ম সব সময়, যে এটা একটা কমিটি থাকে, ওরা যাচাই বাছাই করে, এখানে ফাইন্যান্স থাকবে, ক্যাবিনেট ডিভিশন থাকবে, মোপা থাকবে, সিএজির লোকজন থাকবে, তারা দেখবে যে এখানে কত টাকা ইনভলভ হয়, কোনটা দিলে ভালো। এটা 1 নাম্বার। এটা কিন্তু ডক্টর ফরেস্টের কমিটিতে 1 বছর 1.5 বছর লেগেছে। ওটা সবার ধারণা, আপনি একটু বলবেন যে আমি ওই দিন কয়দিন আগে হলো, এখন আমি বলে যারাও হয়ে গেছে। এটা তো ইম্পসিবল, এটা হয় না টেকনিক্যালি। কতগুলো সরকারের কতগুলো কমিটি আছে, ওরা দেখবে, তারপর গভর্নমেন্টকে বলবে। এবং এটা কিন্তু গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে। এটা আপনারা বলেন যে গ্যাজেট হয়ে গেছে, ক্যাবিনেট সেক্রেটারি, চেয়ারম্যান, এবং ওখানে বলা আছে তারা যাচাই বাছাই করে অবিলম্বে রিপোর্টটা সেটা করবে। এটা দ্বিতীয়ত। আর অর্থের সংকুলান যেটা অলরেডি আমরা বাজেটটা ফেব্রুয়ারি থেকে ইফেক্টিভ হচ্ছে, রিভাইজ বাজেট, সেখানে নিয়ম হলো এটা সবসময় পর্যায়ক্রমে করা হয়, একবারে দেওয়া হয় না পে কমিশন। প্রথমত বেসিক পেটা হতে দেবে, দ্বিতীয়ত হয়তো সেগুলো দেবে যে আপনার বাড়ি ভাড়া, এটা একটা মেজর বাড়ি ভাড়া, থার্ড হলো অ্যালাউন্সটা। আমি কিন্তু অলরেডি বাজেটে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে, বলবো না কত টাকা। ওটা প্রথম প্রথম যে ফেজটা মেইন, ওটা করতে পারবে। দ্বিতীয় ফেজটা তারপর 6 মাস করবে, মিনিমাম 1.5 বছর লাগবে। 1.5 বছরে বাজেটে এখন 6 মাসের মিনিমাম আছে। পরেরটাতে রাজস্ব আদায় করবে, তারপর অন্য জিনিসগুলো কিছু পূরণ করবে, হয়তো কিছুটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেটটা আরেকটু রেশনাল করবে। এডিপিটা হয়তো খুব জরুরি কাজগুলি ছাড়া মেনলি কিছু ইনফ্রাস্ট্রাকচার, তারপর এনার্জি সেক্টর আর সোশ্যাল সেক্টর কিছু নেবে। অনেক এডিপি প্রজেক্ট হচ্ছে টেকনিক্যাল, সেইগুলো কমিয়ে দিয়ে এটা করা যাবে, এটা ডিফিকাল্ট কিছু না। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ। স্যার, খুব রিসেন্ট আপনাদের এই যে দায়িত্ব নির্বাচনের জাস্ট যে 3 দিন আগে একটা চুক্তি হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে, বাণিজ্য চুক্তি। তো আমাদের শুল্ক কমালো 1%, কিন্তু তার বিপরীতে যেটা যুক্তরাষ্ট্রের যে শর্ত ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে নন মার্কেট ইকোনমির সঙ্গে এফটিএ বা অন্য কোনো ধরনের চুক্তি স্বাক্ষর না করার একটা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে চীন, রাশিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তানের মতো দেশগুলোর সাথে আমরা কোনো এফটিএ চুক্তি করতে পারবো না। এই বিষয়টা, এটা তো আমাদের জন্য আসলে এটা আসলে এটা তো আমাদের জন্য, অর্থনীতির জন্য একটা ঝুঁকি। আপনি কি বলবেন? না, এটা ঝুঁকি না। আমি বলি যে চুক্তিটা সব ডিটেল কিন্তু বলা হয় না বাইরে সব। প্রথমত চুক্তিটা করেছে, এটা কিন্তু আমাদের একটা ক্লজ আছে, 2 মাস নোটিস দিয়ে যে সব সময় বেরিয়ে আসতে পারবো। এটা একেবারে সারা
এসে থাকবে না যে বাইন্ডিং একেবারে রাখলাম। তাহলে আমরা এটা করলাম কেন? না করলাম নির্বাচনের 2 দিন না আগে করলাম কারণ আছে, আপনি দেখেন না ইউএসএ থেকে আমরা এক্সপোর্ট করি $8 বিলিয়ন আর ইম্পোর্ট করি $2 বিলিয়ন। তো ইউএসএ বলছে যে আমাদের এত ট্রেড গ্যাপ, তুমি চায়না থেকে ইম্পোর্ট করো $1 বিলিয়ন, চায়না নেয় কম, সবাইকে সুবিধা দিচ্ছ, আমাদেরকে কেন না? আমাদের তো মানে ইউএসএ দেখেছে গ্লোবাল, এটা রেসিপ্রোকাল ট্যারিফ হতে বাংলাদেশে একাত্র না, ওরা তো পৃথিবীর সব দেশের সাথে ওদের ডেফিসিট, তাই না? এই জন্য ওরা, আপনি জানেন ইউএসএ ডেফিসিট, বাজেট ডেফিসিট অনেক হাই। অতএব ওরা কতগুলো কন্ডিশন দিয়েছে, যেমন আমাদের যে 2 মাস পর আর এটা একটা নোটিফিকেশান দেওয়ার পর এফেক্টিভ হবে। আর যেটা আমার ইস্যু হয়েছে 19টা পণ্য, সেটা কিন্তু কতগুলো জিনিস আছে গিয়ে আমাদেরকে আনতে হয়। যেমন আমি বলি, আমরা ফুড ইম্পোর্ট করতেই হচ্ছে, ফুড ইম্পোর্ট করে এখন আমরা গম, তারপরে সয়াবিন এবং পেট্রোলিয়াম, আর তুলনামূলক বেশি দামেই তো আনতে একটু হবে বেশি দামি হয়, কিন্তু আবার ওদিকে দেবেন যে গমের যে কোয়ালিটিটা একটু বেটার, তারপরে অন্যান্য জিনিসগুলো একটু এটা। অথবা আমরা ওটা ডেফিসিটটাকে ইসে করার জন্য, আবার এটা যদি না করি 20% ট্যারিফ থাকবে সবগুলোতে, বাকি 2000 যেটা যাচ্ছে সবগুলোতে ট্যারিফ দিয়ে দেবে। সেকেন্ড হলো কিছু কিছু জিনিসে জিরো ট্যারিফ হবে, যেমন কটন এবং শুধুমাত্র মনে হয় এই একটা সুবিধাই আমরা কটন পুরোপুরি পাচ্ছি। কারণ কটনটা হলো ওদের কটন ভেরি হাই কোয়ালিটি, আমরা কটনটাও আজারবাইজান দামও তো বেশি, একটু দাম বেশি, কিন্তু কোয়ালিটি ওয়েস্টেজ কম। কিন্তু এইগুলোর আবার লোকজন আবার দেখে না যে দাম কম দেখলে যে ভালো হবে তা না। এবং এইটা করলে যদি এটা দিয়ে যে টেক্সটাইলটা যে ওটা কিন্তু আবার জিরো ট্যারিফ, অতএব আপনি কিন্তু সুবিধা পাচ্ছেন ওইখানে, আপনি আনছেন ওখান থেকে পাঠাচ্ছেন জিরো ট্যারিফ, আর ওখানে ডিমান্ড কিন্তু বেশি আমাদের আপনি জানেন তো, আপনার গার্মেন্টটা আমাদের অনেক বিরাট ওদের বাজার। অতএব এই জিনিসগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে লং টার্মে। ওই জন্য আমরা চেষ্টা করছি এগুলো, যেমন আমরা কয়েকটা প্লেন কিনে ওটা। কিন্তু এই প্লেনগুলো কি আমাদের প্রয়োজন? হ্যাঁ, প্লেনগুলো প্রয়োজন আছে, প্লেন আপনি চড়তে পারছেন, দেখেন না বাংলাদেশ বিমান কি 25টা বোয়িং আমাদের আসলেও প্রয়োজন। হ্যাঁ, 25টা বোয়িং কেন, আরও বেশি। ইন্ডিয়াতে $500 বিলিয়ন কিনবে, আপনি ইন্ডিয়ার অবস্থা, ইন্ডিয়ার ইকোনমি আমাদের ইকোনমি কি? ইন্ডিয়াতে $500 বিলিয়ন আর আমরা কিনবো 14টা কত টাকা? আমাদেরকে ইকোনমি খুব ছোটো তো না সেই তুলনায়। কিন্তু এই মুহূর্তে কি আমাদের প্রয়োজন? এই মুহূর্তে না, এটা লাগবে কত, এটা প্রচুর সময় লাগে। অলরেডি ভিয়েতনাম তো 150টা অর্ডার দিয়েছে, ইন্ডিয়া দেবে। আমারটা তো লাইনে আসতে তো বোয়িং অনেক সময় লাগে। আপনি মনে করেন বোয়িং তো আপনার এই যে কিন্তু ওরা এর বাইরেও কিন্তু অনেক কঠিন কঠিন কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র এই চুক্তিটা বাস্তবায়নের ক্ষেত্রে। আমরা সুবিধা পেলাম, কিন্তু 1% শুল্ক কমলো, আর ওদের তুলা দিয়ে যদি আমাদের যে দেশে তৈরি পোশাক হবে সেটা রপ্তানিতে আমরা জিরো ট্যারিফ পাবো। তারপরে 2 বিলিয়ন যাদের রপ্তানি করছেন সেগুলি স্টপ হলে কী করবেন? কোথায় যাবেন আপনি? আপনি তো চীন তো আপনারটা নেবেন না, আর চীন তো বরং আপনি চীনের কাছে আমরা বেশি কিনছি। আর কিছু ওরা দিয়েছে কন্ডিশন যে তুমি বেশি রিসাইকেল বেশি করবে, তুমি খালি চীন থেকে তুলা এনে সুতা এনে আবার এখানে দর্জির মতো কাপড় সেলাই করে পাঠিয়ে দেবে, সেটা করবে, হুইচ ইজ গুড। ইভেন ইউরোপিয়ান ইউনিয়নও তো ওটা বলছে, ওরা তোমার রিসাইকেল। কিন্তু আপনি যেটা বললেন যে 2 মাসের নোটিশ দিয়ে আমরা এই চুক্তি থেকে বের হয়ে যেতে পারবো, সেটা পরে, সেক্ষেত্রে আমাদের ট্যারিফ কত হবে? 20-এ যাবে নাকি আবার সেই 37-এ যাবে? তখন ওর ডিপেন্ড করে আমেরিকান ইকোনমি। ওরা যদি ডেফিসিট বেশি তখন বলে দেবো যে 50-100। তাহলে কি আমরা 20-এ যে ছিলাম ওটা ভালো ছিল না? না না, 20-এ যেটা ছিল ওটা তো উপায় ছিল না। তো 20-এ তো ওটা যেটা সে ইউএসএ করেছে, দ্য সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে ওটা অনেকটা WTO-কেও তো ওরা বাইপাস করে ওরা এটা করেছে ওদের স্বার্থের জন্য। ওটা তো আপনি অ্যাভয়েড করতে পারতেন না। এটাই তো সবচেয়ে বেশি, কারণ আমেরিকান ইকোনমি। আপনারা সব কিছুর অন্তর্বর্তী সরকারের যেটা দেখলাম যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার 1972-এর যেই সংশোধন, ওইটা বলেছেন রাজনৈতিক সরকার এসে করবে। এর বাদে জাপানের সাথে চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, বন্দর বিদেশি অপারেটরদের সাথে যে চুক্তি পরিচালনার জন্য সব চুক্তি কিন্তু আপনারা করেছেন, শুধু ওইটা বাস্তবায়ন বিদেশি ঠেকানো হয় না। ডিপি ওয়ার্ল্ডেরটা যেটা হয়েছে, ওরা একটা কথা এখন হবে না, এটা জাস্ট ওটা টেকনিক্যাল কারণে হয় নাই, যে ওরা কিছু যেটা রেট দিয়েছে ওটা। সেকেন্ড হলো কিছু ইসে আছে আর কি, অপোজিশন। তো যেটা অপোজিশন যারা করছে, ওদের দেখেন ওদের আন্ডারে যে এতগুলো পোর্ট আছে, মোস্ট ইনএফিশিয়েন্ট পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। যে এখানে সিঙ্গাপুর লাগে কয়েক ঘন্টা, আমাদের লাগে 5 দিন 7 দিন। অতএব ওদের কথা মতো আপনি একটা এজেন্সিকে দেবেন না, এটা কোনো যুক্তিই না। এফিশিয়েন্ট, ওরা যদি এফিশিয়েন্ট হতো মানা করতাম। তো একদিন আমরা যেটা দেখেছি, জাপানটা আমি বলি, জাপান কিন্তু প্রায় কতগুলো পণ্য, প্রায় 9,000 পণ্যের উপরে এসে দিচ্ছে, আপনি দেবেন 1,000। জাপানটা তো মোর জেনারাস,
ওরা দিয়েছে যেটা, ওরা হচ্ছে বাংলাদেশ যেগুলো ইমার্জিং এসেছে সেগুলো বাধা দেবো না, কিন্তু বাকিগুলো যেগুলো আমাদের অ্যাডভান্টেজ আছে, মেশিনারি, তারপর বিভিন্ন ইকুইপমেন্টস, ওগুলো তো আমরা জীবনে তৈরি করতে পারবো না 10-15 বছর আগে, ওইগুলিতে ওরা বলছে খুব তাড়াহুড়ো করে এই ধরনের চুক্তি, জাপানের সাথে চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, এই চুক্তিগুলো কি অন্তর্বর্তী সরকারের সফলতা দেখানোর জন্য করেছেন নাকি? না ডেফিনেট না। জাপানেরটা তো আমি নিজে জানি, 4-5 মাস আগে তো জাপানে গেলাম, ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বললাম, ট্রেড মিনিস্টারের সাথে কথা বললাম। ওরা কিন্তু অনেক অনেক জেনারাস, ওরা বলছে তোমাদের ইসে যোগ। জাপান তো এমনি কিন্তু আমাদের যত এইড নেই সব তো গ্র্যান্টে কনভার্ট করে দেয়। ওরা বলছে যে জাপানের সাথে তোমরা এসে না করো, খালি চায়না থেকে খালি জিনিস আনবে, সস্তা জিনিস অন্যখান থেকে, ইন্ডিয়া থেকে আমরা প্রচুর জিনিস আনি। ওরা বলছে তোমরা নিজেদের ডেভেলপ করো, আমাদের টেকনোলজি ভেরি গুড, এবং আমাদের অতএব এটা জাপানেরটা কিন্তু অনেক বেশ ভালো ইসে হয়েছে জাপানের। বরং আমরা বলি যে জাপান তো জেনারেসলি বলছে যে এতটা পণ্যের উপর তোমরা আসতে পারো। এখন ডিপেন্ড করে আসলে আমাদের ব্যবসায়ীরা যারা, একটা প্রবলেম কি, সবসময় সুবিধা চায় কিন্তু নিজের এফিসিয়েন্সি, নিজের দক্ষতা বাড়াবার ব্যাপারে না। এখন ওরা বলে ক্যাশ ইনসেন্টিভ দিয়ে যাও। ক্যাশ ইনসেন্টিভ কবে থেকে শুরু হয়েছে, জিয়া রহমান সাহেবের সময় RMGতে। এখনও বলে যে আমরা এখনও ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, আর এখন আমরা শিশু। সারা জীবন একটা লোক শিশু থাকে নাকি, এখনও ডেভেলপ করে। এখনও বলছে আমাদের আবার দাও, আবার এই সমস্ত সুবিধা নিয়ে আপনি দেখবেন। আমি ফ্র্যাঙ্কলি বলে, আমি তো দেখেছি যত ক্যাশ ইনসেন্টিভ, যত সুবিধা নেয়, তার কিন্তু খুব কম পোর্শন শ্রমিকদের কল্যাণে যায়। আপনি জাস্ট দেখেন, আমি নিজে পার্সোনালি বলে, আমি যাকে 10 রিক্সা চড়তে দেখেছি, সে এখন BMW চালায়, মার্সিডিজ চালায়। এটা কোনো দেশে কিন্তু 10-15 বছরে এত ধনী হয় না। আমেরিকাতে রকফেলার ধনী হয়েছে 200 বছর লেগেছে ওদের করতে, কার্নেগি, ডেল কার্নেগি, স্ট্যানফোর্ড, ওদের কত বছর লেগেছে। আর আপনি আপনার চোখের সামনে আপনি দেখেন কী হয়েছে। মনে করেন কি এগুলো কি অন্যদের বঞ্চিত করে না? এই যে গার্মেন্ট এসে এখন বলে যে আমরা দিতে পারবো না বেতন, আর তুমি বেতন দিতে পারো না ঠিকই, তো তুমি পশ লাইফ লিড করো। মালিকরা করছে শ্রমিকদেরকে বঞ্চিত করে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আপনি তখন থাকাকালীন সময় বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে যেই আওয়াজটা উঠেছে তখনও ছিল। আপনি নিজেও হয়তো বা ভুক্তভোগী ছিলেন এই যে সুশাসনের ঘাটতি, স্বায়ত্তশাসনের অভাবে যে সুশাসনের ঘাটতি ছিল। আপনি এখন যখন ক্ষমতায় ছিলেন তখন একটা প্রস্তাব গিয়েছিল আপনার কাছে, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করেননি, যে সংশোধন করেননি, বলেছেন রাজনৈতিক সরকার আসলে তারা করবে। আসলে কিন্তু যারা ওইখানে যারা আছে তারা কিন্তু বলেছে যে আপনি থাকাকালীন সময়ে যে সমস্যার শুরু, সেই সমস্যাটা তারা আশা করেছিল যে আপনি সেটা সমাধান করবেন। আসলে কোন যুক্তিতে করেননি, বা আপনার কি কোনো কিছু? আমি বলি, আমি 4 বছর থাকতে তো বাংলাদেশ ব্যাংকে তো যথেষ্ট অটোনমি আছে, ফাংশনাল বলেন, অপারেশনাল। মনিটারি পলিসিতে কোনো কিছু ইন্টারফেয়ার, আপনি দেখেন 17 মাসে আমি বলেছি ব্যাংকে পলিসি রেট কমানো, এটা বাড়ানো, ব্যাংকে যে রিঅর্গানাইজ করছে, কোনো ব্যাপারে আমরা কিছু বলি নাই। আগে আমার সময় বলা হয় নাই, শুধু ন্যাশনাল ব্যাংকের সময় আমরা একটু বলি কিছু, যে আমাদের যেহেতু আমাদের 100% শেয়ার আমাদের, তবু এটা প্রাইভেট সেক্টরে এফেক্ট করে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যেটা হয় কি, আপনি ইউ হ্যাভ টু প্রুভ যে আপনি কাজ করছেন, তখন কিন্তু যারা গভর্নমেন্ট থেকে বলে যে ঠিক আছে তোমাকে আরেকটু সুবিধা। বাংলাদেশ ব্যাংক আপনি দেখেন রুটিন জব কি, গত 15 বছরে দেখেন, আমার সময় 28,000 না কত 27,000 কোটি টাকা এনপিএল ছিল, এখন কেন 3.5 লক্ষ কোটি টাকা কেন? 6 লক্ষ কোটি টাকা। এটা 6 লক্ষ বলছেন আপনারা, তো কেন? এটা কি সরকার থেকে বলছে তুমি টাকা দাও? ওরা টাকা কাদেরকে দিয়েছে? এই এনপিএল ঠেকাতে বা এই রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতেই তো সংশোধনটা চেয়েছিল। 15 বছরে বাংলাদেশ ব্যাংকে যে অটোনমি করেন, এখন হঠাৎ করে আপনি কি করে বলেন যে এই সেম লোক, সেম দক্ষতা আপনি অটোনমি দিয়ে দিলেন, তারা করবে? মানে আমি বলছি তাদের দরকার আছে, কিন্তু নট উইথ দিস এফিসিয়েন্সি। আমার সময় 7 জন ইডি ছিল, 34 জন ইডি দিয়ে আপনি কী করছেন? বেশিরভাগই তো আপনার চিঠি গুনে, অর্থাৎ চিঠি ড্রাফট করে। 7 জন দিয়ে যদি বাংলাদেশ ব্যাংক চলতে পারতো, এখন 34 জন ইডি, এখন তারা অটোমি যাচ্ছে, বেতন ভাতাতে ফিক্স। আমার সময় আমি চেষ্টা করছি বেতন ভাতা দিয়ে, সেটা গভর্নমেন্ট অ্যালাউ করে না, বলে যে না এটা আমরা দেখব। সেটা আছে ওদেরকে ফাইন্যান্সিয়াল অটোনমি দেওয়া কিছুটা, প্লাস ওদের অন্য অন্য পলিসিগুলো রাখবে। কিন্তু ওরা বলছে, আমি একটা এক্সাম্পল দিই, বোর্ডে 3 জন সরকারি এসে আছে, একজনও থাকবে না। আরে এটা তো সভারেন কান্ট্রি, এটা ব্যাংকটা কার? এটা তো বাংলাদেশ ব্যাংক সরকারের। বলে যে ফাইন্যান্স সেক্রেটারি, এখানে 3 জন, ফাইন্যান্সের IRD সেক্রেটারি, ব্যাংক একজন থাকবে বেশিরভাগ, আর বাকি বাইরের লোক।
ঠিক আছে, বাইরের লোক থাকবে, তো বাইরের লোক থাকবে তো তোমার তো মনিটারি পলিসি কমিটি বিদেশে প্রত্যেকটা সাথে আইনগুলো যখন করে যে পয়েন্টগুলো, তখন আপনার সাথে আলোচনা হয়েছিল নিশ্চয়ই? আলোচনা হয়েছে। আমি কিছু বলেছিলাম যে ঠিক আছে, যেমন গভর্নরের ফায়ারিং হায়ারিং এগুলো আমরা স্ট্রিক্ট করে দেব, ডেফিনেটলি তোমাকে যে কোনো সময় ফায়ার করতে পারবে না, বা হায়ারিংয়ের সময় এক্সপার্ট বডি করে। কিন্তু তারা যেগুলো চাচ্ছিল সব অনেকগুলো, তো আমি যে অনেকগুলো করতে হলে যায়। আর বাংলাদেশ ব্যাংক একটা মৌলিক একটা অ্যাক্ট, এখানে আপনার অনেক ইসে ট্রেজারি আমরা কতটুকু বড় করব, ওরা কতটুকু টাকা ছাপাবে, কতটুকু পলিসি রেট হবে, এগুলো কিন্তু আমাদের সাথে আলোচনা করে। কিন্তু আলোচনা তো কম হয়। মনিটারি পলিসি কোঅর্ডিনেশন কমিটি সব বছরে 2টা মিটিং হয়। গভর্নর মন্ত্রীর পদমর্যাদা চায়, সেটা আপনি জান না কেন? না, মন্ত্রীর পদমর্যাদা ইন প্রিন্সিপাল আপত্তি না। কিন্তু আপনি জানেন প্রত্যেক দেশের গভর্নর ইজ গভর্নর। পৃথিবীর কোনো দেশে আমি দেখি না একজন গভর্নর গিয়ে বলে যে আমি মন্ত্রীর পর্যাদায়। আপনি বরং অন্যরা বলবে যে আমার গভর্নরের পর্যাদা দেন বা সচিব। আপনি এটা, আমি যেখানে গেছি আমি তো গভর্নর হিসেবে ছিলাম, এখন তো আমার লোকজন গভর্নর হিসেবে ছিলাম। আমি যদি সচিব, কত সচিব বাংলাদেশে আসছে, গভর্নর আসছে 9 জন, সবাই তো 9 জন গভর্নরকে মনে রাখে, সচিবের মনে রাখে। আমি বললাম না, এটা কেন ধারণা যে মন্ত্রী, পৃথিবীর কোনো দেশে কিন্তু মন্ত্রীর মর্যাদা নাই। শুধু 2-1টা কান্ট্রিতে, ইরানে বোধহয় করেছে, আর শ্রীলঙ্কাতে করেছে। আর শ্রীলঙ্কাতে করেছে কেন জানেন? শ্রীলঙ্কা ওই ভদ্রলোক ওই প্রেসিডেন্টের ভেরি ক্লোজ, এবং হি ওয়াজ দ্য রিচেস্ট ম্যান, কাবরাল। আমি তো, আমার এখানে আসছে তো 2-3 বার, ভেরি স্মার্ট, তাকে করেছে। এবং সে তো পারে না কিছু করতে, আলটিমেটলি তার এগেন্সে তখন দুর্নীতির কেস হচ্ছে, তো তাকে করলেন। আর ইন্ডিয়াতে বলেন, ইভেন লন্ডন, ইংল্যান্ডের মতো জায়গায় গভর্নর ইজ নোন অ্যাজ এ গভর্নর। আমি বুঝলাম না, বারে বারে খেলার মধ্যে আমি, অনেকে আমাকে বলছে মন্ত্রী বলেন, আরে মন্ত্রীর কিসের মর্যাদা, মন্ত্রীকে মনে রাখে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীও চাচ্ছে গভর্নরের মন্ত্রীর পদমর্যাদা। হ্যাঁ, সেটা চাচ্ছে যে গভর্নরের মন্ত্রী হচ্ছে, তখন তো ইডি যে ডেপুটি গভর্নর, সে সচিব, সিনিয়র সচিব হবে। একই জিনিস, সিনিয়র সচিব হলে ভালো লাগবে, আর ইডিরা হবে সচিব। স্যার, আপনি খুব রিসেন্ট বলেছেন যে উপদেষ্টা হিসেবে আপনি নিজেকে 100-র মধ্যে 70 থেকে 80 মার্কস দিবেন। মার্কসটা কিন্তু অনেক বেশি। কেন আপনি মনে করেন আপনি 80 মার্কস পাওয়ার যোগ্য, এবং বাকি 20 কেন নিজের 100 কেন বলেননি? তা আমাকে অনেকে বলছে তুমি 100 কেন বলো নাই, আমি বরং কমই বলেছি 70-80। আমি একটু প্রায়, আমি বলেছি যে আমরা যেটা করেছি সেটা সবগুলো সম্পূর্ণ করে দিতে পারিনি, তারপরে কিছু কিছু হয়তো ঘাটতি থাকে। অত আমি 100 বলে দেবো, ধরবো যে 100 টাকার তুমি বাহাদুরি করছো। আর 70-80 কমে তো হওয়ার কথা, কারণ আমরা যেগুলো করেছি আপনি দেখেন, ইনস্টিটিউশনগুলো কিছুটা তোমরা সে করেছি উন্নত, পুরোটা করতে পারেন। কারণ একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে কিন্তু ওটাকে আবার টেনে তোলা ডিফিকাল্ট। কিন্তু প্রসেসগুলো, যেটা অনেকে লক্ষ্য করে না, প্রসেসগুলো অনেক সিম্পলিফাই করা হয়েছে। যেমন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো আছে, এক জায়গায় ব্যবসায়ীরা সব দেখে। এখন যেমন আগে অডিট রিপোর্ট থাকতো লাইসেন্স রিনিউ করতে, এনবার থেকে বলছে অডিট রিপোর্ট লাগবে না। তো বন্ড আপনার ইসে করেছেন, আগে প্রত্যেক বছর পারমিশন লাগতো, রিনিউ অটোমেটিক হলো। অনেক কিন্তু প্রসেস সিম্পলিফাই করা হয়েছে, অতএব সেই জিনিসটা লোকজন দেখছে না। এনবিআর আমরা চেষ্টা করেছি, এনবিআর এবার কিছুটা তো বেটার হয়েছে যে ডিজিটালাইজ করেছে, এই জন্য তো ঘুষ টুসের ব্যাপার নাই। আর আগে তো রিপোর্ট দিতে হলে তো একটা, কিন্তু দুর্নীতি তো বাংলাদেশ অবস্থান খুব বেশি না, দুর্নীতিটা হয়েছে যে আপনাদের আমাদের পারচেজের, তারপর প্রাইভেট সেক্টরের দুর্নীতি আমরা কিছু বলেন না, কিন্তু ওখানে যে দুর্নীতি হয় না। আপনি কি মনে করেন টিএবি খালি ওই যে ইসে সেক্টরের দুর্নীতি বলে, প্রাইভেট সেক্টরে কত রকম ঝামেলা হয়। এটা ঠিক যে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড বা সার্ভিস নেওয়ার ব্যাপারে বিদেশে যেমন কোনো ঘুষ লাগে না, আপনি যাবেন, আপনি উইন্ডোতে যাবেন, এটা পাবেন। এখানে দাঁড়িয়ে থাকতে হবে, চেনা থাকলে তাড়াতাড়ি সার্ভিস পাবেন। হাসপাতালে যান, বিআরটিসিতে যান, এই জিনিসগুলো একটা সিম্পল। কিন্তু 14-15 মাস ইজ নট এনাফ। মানে এত ভিতরে এত বেশি জগদ্দল পাথর মতার জিনিস। আরেকটা জিনিস আমি অনেকের মধ্যে অনীহা আছে, চায় না চেঞ্জ। বেশিরভাগ আমি তো দেখেছি তো, এই যে সরকারি কর্মকর্তাদের ব্যাপারে বলে, তারা তো কোনোদিন, তারা স্ট্যাটাস কো, ভালো হয়েছে না আগে, এখন খুশি হবে পে কমিশন হলো, ওদের আবার চেঞ্জের কী দরকার? অতএব এই চেঞ্জগুলো, সংস্কারগুলো চায় না অনেকেই। আর আমাদের পাবলিকরাও কিন্তু মনে করে যে চেঞ্জ ছাড়া চলছে, কারণ এটা হলো সেগমেন্টেড। এক গ্রুপ সুবিধা পায়, আগে পেয়েছে, এখন আরেক গ্রুপ সুবিধা। আমার একটা প্রশ্ন করি, যেহেতু আমি বাংলাদেশ ব্যাংকের রেগুলার যাওয়া আসা হয়, আপনার পুরনো প্রতিষ্ঠান আপনার প্রতি এত ক্ষেপে আছে কেন? আমার পুরনো প্রতিষ্ঠান
ক্ষেপে আছে না, ক্ষেপে আছে রিসেন্টলি যে আমি অটোনমিতে মনে বলেছি। আর আমি অন্য ব্যাপারে খেপার কোনো কারণ আমি জানি ভেতরে যে বাংলাদেশে যে ব্যাংকিং সিস্টেম, শুধু তো আপনি ব্যাংকারদের দোষ দেবেন না, প্রাইভেট ব্যাংকে আপনি নাকি মনে করেন না ওখানে ওদের যারা অডিট যারা ছিল, তুমি কী করেছে অডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং সুপারভিশন কী করেছে, অফসাইড সুপারভিশন কী করেছে, অনসাইড সুপারভিশন কী করেছে, আপনি মনে করেন যে তিন চারজন গভর্নর সব ধ্বংস করে দিয়ে গেল? নো, তাদেরও রোল আছে, তারা কেন বলে নাই? আপনি কি মনে আপনি আপনি ইনভেস্টিগেট করে দেখেন ভেতরে। আমি তো চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংক অর্ডারটা কিছুটা দিতে, পলিসি মেকার নো, যেখানে আপনার এত করাপশন হলো 15 দিনে তুমি না জেনে শুনে হঠাৎ করে চেঞ্জ করে দেবে ল, তুমি আগে দেখে নাও কী প্রবলেমটা আছে, না দেখে। তাহলে এখানেও কি সেই আমলাতন্ত্রের বেড়াজাল? না, আমরা তো বেড়াজাল না, আমি এখানে বললাম আপনারা খুব বেশি ইন্টারফেয়ার করে নাই, বরং আমাদের পলিসি মেকার অ্যাডভাইজার এটা তো বলছে আপনি দেখেন যে আপনারা দেখেন না, আপনি এই যে রিজার্ভটা চুরি গেল কত বছর, ওটার ব্যাপারে কোনো কিছু অগ্রসরই হয় নাই। সিআইডি কতবার জানি রিপোর্ট দেবে বলছে, এটা কি বাংলাদেশ ব্যাংক? আমার তো মনে হয় বাংলাদেশ ব্যাংকের লোকজনও মনে করে না হলেই ভালো, কারণ ওদের নামটাম জড়িয়ে আছে তো রিপোর্টে। মানে ভেতরে অনেক ব্যাপার আছে। আমি ব্লেম করছি না, বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমার সময় বাংলাদেশ ব্যাংকের কোনো অফিসার কোথাও গেলে ওদেরকে ওয়েলকাম করতো, আগে জিজ্ঞেস করতো যে আপনাদের মত কি। আর এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার বসে থাকে, কথা বলতে পারে না, কিছু ভালো করে জবাব দিতে পারে না, আর ওর না তখন ওদের দিকে তাকাই না। আমি তো দেখেছি তো, আমার সাথে গেলে তো ওরা বলে স্যার আমাদের কথা আগে জিজ্ঞেস করে যে বাংলাদেশের, আর এখন ওরা বাংলাদেশ ব্যাংকে আপনার চুপচাপ বসে থাকেন। জানি আপনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বেশ লম্বা একটা সময়, বলা চলে 1.5 বছরের বেশি সময়। অর্থ পাচার, যেগুলো পাচার হয়ে গেছে, আপনাদের তো অনেক প্ল্যান ছিল এগুলো ফিরিয়ে আনার, আসলে কোনো দিকের কোনো অগ্রগতি কি হয়েছে? না, অর্থ পাচারটাকে দেখছে একবারে হয় তাই না। দেখেন, অর্থ পাচার যে যারা করেছে তারা কিন্তু অনেক বুদ্ধি, আমার আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধি যারা জড়িত, লেয়ারিং করে, তারপর ডকুমেন্টটা ফর্জ করে, ট্রেড রিলেটেড ইসে করে। তো এইগুলি প্রথমত এগুলো ডিটেক্ট করার জন্য একটু সময় লাগে, এবং অলরেডি আপনি দেখেন 11টা না 12টা আমরা ডিটেক্ট করেছি। কোথায় কোন জায়গায় আছে সেটাও কিছু ডিটেক্ট করে, এবং এরা ছাড়া অনেকের পাসপোর্টও বিদেশে আছে অনেকের। অতএব মোটামুটি কিন্তু ক্ষেত্র তো হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশ থেকে বললাম যে এই অর্থ পাচারের প্রতি টাকা ফেরত, ওরা তো দেবে না। ওরা বলছে তোমার দেশে কী তদন্ত হয়েছে, তোমার দেশে কী অ্যাকশন নিয়েছে, তারপর আমাদের কাছে চাও, হুইচ ইজ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স। কিন্তু আমাদের দেখেন কীরকম স্লো। আরে আমরা তো ওই বিচারটাও তো এখনও করতে পারিনি যে কী জানি বলে, ওই যে অর্থ পাচার মানে রিজার্ভ চুরি, নানা রকম ইসে বলছে না করো না, দেশের লোকদের করলে বিদেশের নষ্ট হবে, কোনো রকম বেড়া চলে আসে। অতএব বাংলাদেশ ব্যাংক করেছে, প্রথম জব্দ করছে, আর লিগ্যাল ডকুমেন্ট এখান থেকে কোর্ট থেকে যদি ফর্মুলেট না করে, তারপরে সেগুলো সে অনেক কমপ্লিকেটেড প্রসিডিউর আছে, কাগজপত্র তৈরি করতে হয়, এটা করে একটু সময় লাগবে। মার্কোসের আগে 18 বছর লাগছে, যাই হোক আমি বলছিলাম 18 বছর লাগবে, এখানে হয়তো অ্যাটলিস্ট 5-6 বছর তো লাগার কথা। কারণ আমরা আশাবাদী। নতুন অর্থমন্ত্রীর জন্য আপনি কোনো প্রতিবেদন রেখে গেছেন কিনা, এবং সেখানে আসলে নতুন সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? প্রতিবেদনটা আপনারা জানবেন, আজকে আমার কাছে আসছে, আমি দেখছি, আমি ওটা অ্যাপ্রুভ করব। আমি অলরেডি দেখিয়েছি, আমি বলবো নতুন অর্থমন্ত্রী যেই আসুক, নাম নিয়ে তো বলবো না, প্রিয় মন্ত্রী মহোদয়। আর আমরা নোট টু সাকসেসরও দিয়ে যাচ্ছি, আমরা ফাইন্যান্স মিনিস্টার কী কী রিফর্ম, কী কী বাকি, এফআইডি থেকে আমি সেকেও বলেছি, এনবিআরকেও বলেছি তোমার কী কী বাকি আছে, আমরা শর্ত। মেইন ইস্যু হলো, জিস্ট হলো, প্রথমত আমি বলবো যে আমরা যেটা করেছি সেগুলো একটু কনসলিডেট করেন, কারণ আমরা যেটা করেছি হাফ টান আছে, কিছু 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 হয়তো নতুন সংযোজন বিয়োজন করতে হবে, এইটাকে ধরেন। দুনিয়ার নতুন নতুন আপনি দেখছেন তো বক্তৃতা কত কিছু বলেছে, বরং যেগুলোর ঝামেলা আছে সেগুলো আবার ঠিক করেন। আপনারা তো দেখছেন কত রকম কী করে দেবে, পার্ক করবে কী কী নানা রকম, এইগুলো করাচ্ছে, বরং যেই পার্কগুলো আছে সেগুলো ঠিক করে। চিড়িয়াখানাটা খারাপ, ওটাকে ঠিক করেন। চিড়িয়াখানার ব্যাপারে আমরা অনেক দিন বলেছিলাম, ঠিকঠাক করে আমরা পারি নাই। তারপর অন্যগুলো এইগুলো ঠিক, রিভার ইরোশন হচ্ছে, রিভারগুলো ড্রেজিং করে। আমরা যেগুলো করেছি সেগুলো কনসেন্ট্রেট করে, বাকিটুকু আপনার নিয়ে যান ইসে করে। সেটা কি কি চ্যালেঞ্জ, মানে এখন মেনলি চ্যালেঞ্জটা হলো, প্যারিসে ছিল তো
যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, ক্রেডিট ফ্লো করা, ব্যাংকের উপর কনফিডেন্স আনা, ব্যাংকটাকে ক্যাপিটাল মার্কেটটা ঠিক হয়নি এখনো, মোটামুটি রেগুলেশন। ক্যাপিটাল মার্কেট নিয়ে কি আসলে কোনো কাজ করতে পেরেছেন না, আপনারা? ক্যাপিটাল মার্কেট যেটা হচ্ছে শৃঙ্খলা, এটা কমিশন গঠন করা হয়েছিল, অনেক সুপারিশও আসছিল, কিন্তু আসলে আমরা বাস্তবায়ন হয়েছে। দেখিনি। আপনি দেখেন ক্যাপিটাল মার্কেট কতগুলো, আপনি কিন্তু কথায় কথা ওরা কোর্টে চলে যাচ্ছে, হাইকোর্টে অনেকগুলো সে রিট আছে। অতএব এখন শৃঙ্খলাটা আসছে কিছুটা। রিসেন্টলি কালকে না পরশু তো ভালো ছিল ক্যাপিটাল মার্কেটটা মোটামুটি, হ্যাঁ কিছুটা। কিন্তু আমি বলবো মেইন হলো নূতন সে আসা। প্রাইভেট সেক্টরের লোকজন আসতে চায় না ক্যাপিটাল সেক্টরে, কারণ ওরা নিজেদের ভাই হবে ডাইরেক্টর, মেয়ে হবে সিএফও, ভাতিজা হবে, আপনি দেখতেই পাচ্ছেন ওদেরকে। আমি বলছি আপনারা আসেন না কেন ইকুইটির সাথে। এটা সেখানে আমরা কতগুলো ন্যাশনালাইজ যে আমরা সরকারে আছে, আমি চেষ্টা করেছি ইউনিলিভারের সাথে কথা হয়েছে, তাও সেখানেও ইউনিলিভার বলছে আমরা কিনে নেবো, মার্কেটে কেন দেবো। আমি যে মার্কেটে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি তোমাদেরকে। এগুলো কিন্তু অনীহা আছে ব্যবসায়ীদের মধ্যে। তার মধ্যে বোর্ডে আবার সরকারি কর্মচারী আছে, সরকারি ওরা আবার চাইছে না অনেকে। অর্থাৎ অনেকগুলো ঝামেলা আছে। ক্যাপিটাল মার্কেট শুরু করেছে, ইন্স্যুরেন্সটা একই অবস্থা, ইন্স্যুরেন্সটা আরও খারাপ অবস্থা, টাকা পয়সা এদিকে হচ্ছে। দু একটা ল হয়েছে নতুন। অর্থাৎ এত অল্প সময়ে এই আইনগুলো ইসে করা যায় না। আবার কিন্তু বাধা বিপত্তি থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে। আবার আইন করতে কতটুকু পাস করতে সেক্রেটারিজ কমিটি আছে, তারপর ইসে কমিটির মধ্যে, তারপর উপদেষ্টা কমিটিতে যায়। অতএব আমি বলবো যে এই দিকগুলো একটু নজর দেয়, যে কতগুলো আইন অলরেডি আইন একটা অর্থনীতি আদালতটা করেছি, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা করে ফেলেছি, তো এখন বোধহয় সেটা বাকি আছে। অর্থনীতি আদালত তো হয়ে গেছে। তারপর আমার এনবিআরটার বাইফার্কেট, সেখানেও তো ঝামেলা হচ্ছে। বাইফার্কেট করেছি, আইন হয়েছে, আর আটকে আছে ম্যান পাওয়ার, অর্গানোগ্রাম, সেইটা নিয়ে নানা প্রশ্ন। আমি বলেছি যে তোমরা ভাগ করে অর্গানোগ্রামটা ডেভেলপ করবে, যারা আছে তারা কাজ করবে এনবিআরে, নতুন একটা সেট পলিসিটা, সেটা নিয়ে দুনিয়ার প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এই যে এই ধরনের সিদ্ধান্তগুলো আমাদের মানে রাজনৈতিক সরকারকে আসলে প্রেফার করে এই ধরনের কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে। তো অন্তর্বর্তী সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যেগুলো আসলে প্রশ্নের মুখে ছিল। সবগুলোর আমি বলি কিছু কিছু আছে যে রাজনৈতিক সরকারের ব্যাকিং আছে, পলিটিক্যাল ব্যাকিং প্লাস পপুলার ব্যাকিংও থাকে। একটা রাজনৈতিক সরকার আসবে তখন লোকজন বলছে হ্যাঁ এটা কর। তা আমাদের তো সেরকম পপুলার ব্যাকিং বলতে কি, যারা একটু বোঝে জিনিসটা তারা বোঝে ভালোই করছে, আবার বোঝে যারা তারা সবচেয়ে বেশিরভাগ খারাপই বলে, কারণ না বোঝার ভান করে, কারণ তাদের কাজই হলো সারা জীবন। আমাকে একজন বলছে স্যার এখন ওরা কী করবে আমরা চলে গেলে। আমি যে ওরা একই কথা বলবে, দেখবে টিভিতে টক শোতে একই কথা বলবে, কিছুই দেখতে পাচ্ছি না, আগেও বলেছে। অতএব ওদের কাজই হলো বলা। স্যার, আপনি আশাবাদী নিশ্চয়ই আমাদের নতুন সরকার নিয়ে, অর্থনীতি নিয়ে নিশ্চয়ই আশাবাদী? ডেফিনেটলি, কারণ আমরা অর্থনীতি থেকে যে অবস্থায় রেখে যাচ্ছি একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। রিজার্ভটা দেখেন এখন 34 বিলিয়ন, IMF 29 বিলিয়ন, এখন 5.7 মান্থে চলে আসে, আগে ছিল 3 মাস। তারপর আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেটে স্টেবল হয়েছে কিছুটা, রেমিটেন্স ইজ গুড। তারপরে এক্সপোর্টও খারাপ না, একটু চ্যালেঞ্জ আপ ডাউন করে বাট নট ব্যাড। তবে এটা ঠিক যে এমপ্লয়মেন্টের দিকে আমরা বেশি দূর এগোতে পারি নাই, এটা বিকজ আমাদের ক্রেডিট ফ্লোটা কম, আর বিশেষ করে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিতে ক্রেডিটটা যায় নাই। এটা আমাদের বলবো ব্যাংকিং সেক্টরে এবং আমাদের পলিসিতে একটু কলজ, যেটা সাধারণত। তবে আমরা আমাদের অর্থনীতি নিয়ে আশাবাদী। নিশ্চয়ই ভালো কিছু। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য। জি দর্শক, দেশ বাণিজ্যের আলাপে আমাদের সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন।